নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আটক একের পর এক ডাক্তার। এবার বিস্ফোরণের ঘটনায় কানপুর থেকে আটক ধৃত চিকিৎসক মোহাম্মদ আরিফ। লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় ব্রেকথ্রু পেল তদন্তকারীরা। সামনে এলো ডিএনএ পরীক্ষা রিপোর্ট। জানা গেল সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল ডক্টর উমর নবী। ভুতুড়ে ভোটারদের যেন কোনোভাবেই খসড়া ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হয়, স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। একই সঙ্গে বলা হয়েছে বিএলওদের দায়িত্বে কোনো গলদ বরদাস্ত করবে না কমিশন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেই বিধানসভা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আটক একের পর এক ডাক্তার। এবার বিস্ফোরণের ঘটনায় কানপুর থেকে আটক ধৃত চিকিৎসক মোহাম্মদ আরিফ। একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পড়াশোনা করছিলেন হৃদরোগ বিদ্যা নিয়ে। বৃহস্পতিবার সেখান থেকেই আটক করা হয় তাকে। দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় এবার উত্তরপ্রদেশের কানপুর থেকে আরও এক চিকিৎসককে আটক করল সন্ত্রাস দমন শাখা। কানপুরে এক ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে ওই যুবককে আটক করা হয়েছে। জানা গিয়েছে দিল্লি কাণ্ডে ধৃত মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকীর সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত যুবকের। সেই সূত্র ধরেই তার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে ধৃত চিকিৎসকের নাম মোহাম্মদ আরিফ। পড়াশোনা করেছেন হৃদরোগ বিদ্যা নিয়ে। কানপুরের অশোকনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন আরিফ। বৃহস্পতিবার ভোরে সেখান থেকেই তাকে আটক করা হয়। অভিযোগ, ধৃত শাহিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন আরিফ এবং বাকিরা। একই সঙ্গে চণ্ডীগড় ও পাঞ্জাবের মোহালির ৪-৫টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেছে এনআইএ। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে ডিসেম্বর মাসে দিল্লির ৬টি জায়গায় ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনা ছিল শাহিন, মুজাম্মিল, উমরদের। এই নিয়ে নাকি ৫ স্তরীয় পরিকল্পনাও সারা হয়ে গিয়েছিল। প্রথমে বিভিন্ন রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের একত্র করে দল বানানোর পর হরিয়ানা এবং গুরুগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক এবং আইইডি সংগ্রহ করেন তারা। তারপর তৃতীয় ধাপে শুরু হয় বিস্ফোরক তৈরির কাজ। সঙ্গে বোমা হামলার সম্ভাব্য এলাকাগুলিও বেছে ফেলা হয়। চতুর্থ ধাপে মডিউলের সদস্যদের মধ্যে সেই বিস্ফোরক ভাগ করে দেওয়া হয়। এই পরিকল্পনার পঞ্চম ও শেষ ধাপেই ছিল নিখুঁত বোমা হামলা। আগামী ৬ ডিসেম্বর দিল্লির ৬-৭টি স্থানে পরপর বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই গোষ্ঠীর। তদন্তকারীরা এও জানতে পেরেছেন আদতে ২০২৫ সালের অগাস্ট মাসে বোমা হামলার কথা ছিল, কিন্তু নানা কারণে দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত হামলার দিন হিসেবে বেছে নেওয়া হয় ৬ ডিসেম্বর, অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংস হওয়ার দিনটিকে। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবী নামের এক চিকিৎসক। ঘটনাচক্রে ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। গ্রেপ্তার করা হয়েছিল মুজাম্মিল আহমেদ সহ একাধিক ব্যক্তিকে। হাই নিউজ নেটওয়ার্ক। লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় ব্রেক থ্রু পেল তদন্তকারীরা। সামনে এলো ডিএনএ পরীক্ষা রিপোর্ট। জানা গেল সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল ডক্টর উমর নবী। আলফালা মেডিকেল কলেজে কর্তব্যরত এই চিকিৎসকই সাদা রঙের i20 গাড়িতে দেখা গিয়েছিল। লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় ব্রেক থ্রু পেল তদন্তকারীরা। ডিএনএ পরীক্ষা করে জানা গেল সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল ডক্টর উমর নবী।
আলফালা মেডিকেল কলেজে কর্তব্যরত এই চিকিৎসককেই সাদা রঙের i20 গাড়িতে দেখা গিয়েছিল। লালকেল্লার পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করার পর উমর গাড়ি নিয়ে বের হয় এবং রিং সার্কেলের কাছে সিগন্যালে দাঁড়াতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তদন্তে নেমেই সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং তাতেই আবছা দেখা গিয়েছিল ডক্টর উমর নবীকে। ঘটনার দিন অর্থাৎ 10 নভেম্বর দীর্ঘক্ষণ তাকে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল। বিস্ফোরণের আগের মুহূর্তেও উমরই গাড়ি চালাচ্ছিলেন। এবার ডিএনএ পরীক্ষাতেই জানা গেল যে i20 গাড়িটি চালাচ্ছিলেন খোদ উমর নবী। জানা গিয়েছে উমরের সঙ্গে তার মায়ের ডিএনএ নমুনা মিলে গিয়েছে। গাড়ির স্টিয়ারিং ও অ্যাক্সিলারেটরের মাঝে আটকে ছিল একটি ছিন্ন ভিন্ন হওয়া পা। গাড়ির ভেতর যে দেহাংশ উদ্ধার করা হয়েছিল তার সঙ্গে উমরের মায়ের নমুনা পরীক্ষা করলে তা মিলে যায়। এই তথ্য নিশ্চিত হতেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে আলফালা মেডিকেল কলেজের যোগ প্রতিষ্ঠিত হল। সূত্রের খবর, বিস্ফোরণের আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফ আলী রোডের মসজিদে ছিলেন। মসজিদ থেকে বেরানোর পর সোজা সুরেরি মসজিদ পার্কিং লটে চলে যায়। সেখানে 3 ঘন্টা গাড়িতে বসেছিলেন তিনি। উমরের মোবাইল ডেটা ও সিগন্যাল হিস্ট্রি খতিয়ে দেখছে এনআইএ। পুলওয়ামার বাসিন্দা উমর ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করতেন। চিকিৎসক উমরের জঙ্গি কার্যকলাপ জানতে পেরে বিশ্বাসই করতে পারছে না তার পরিবার। তার বৌদি জানান, শেষবার 2 মাস আগে কাশ্মীরে এসেছিলেন উমর। তিনি বলেন, ও সবসময় চুপচাপ থাকত, নিজের মতোই থাকত, পড়াশোনা ও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। ও যে কোনো সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকতে পারে তা বিশ্বাসই হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জের, তল্লাশি জারি কলকাতায়ও। পার্ক স্ট্রিট সহ শহরের হোটেলগুলিতে বোর্ডারদের বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ লালবাজারের। এই আবহেই জানা গেল, ম্যাচের 5 দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বরে। ম্যাচের 5 দিন অর্থাৎ 14, 15, 16, 17 ও 18 নভেম্বর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বরে। তবে পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার রাস্তা খোলা থাকবে পণ্যবাহী যান চলাচলের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক এভিনিউ ও গোষ্ঠপাল সরণিতে 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। যেসব গাড়ি হাইকোর্টে যাবে তাদের স্প্ল্যানেট রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। 5 দিন 12 ঘন্টার জন্য রাস্তার দুপাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। গোষ্ঠপাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরু নানক সরণি, ডাফরিন রোডে গাড়ি পার্ক করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে বিবাদীবাগে আসা বাস ও মিনি বাস রাসমণি এভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদীবাগ, জওহরলাল নেহরু রোড দিয়ে। উত্তর কলকাতা থেকে আসা বাস, মিনি বাস সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশ চন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাস এসএন ব্যানার্জি রোড দিয়ে রানী রাসমণি অ্যাভিনিউ এর দিকে যাবে। দক্ষিণ কলকাতা থেকে আসা ছোট গাড়ি ও বাইক চালকদের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড। উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ির জন্য বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ খোলা থাকবে। কলকাতা থেকে হাওড়াগামী বাস ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ দিয়ে ঘোরানো হবে। পার্কিং নিয়ে নিষেধাজ্ঞা। ইডেন গার্ডেন্সের আশেপাশে কোনো ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং করা যাবে না। অকল্যান্ড রোডে দাঁড়ানো বাস কিরণ শঙ্কর রায় রোড এবং স্প্ল্যানেড রোড ইস্ট সেন্ট্রাল বাস টার্মিনাসে স্থানান্তরিত করা হবে ম্যাচের দিনগুলিতে। তবে ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতির উপর নির্ভর করে এই নির্দেশিকায় বদল আসতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের রাজধানী দিল্লি, প্রশাসন আর মানুষের ভিড়ে প্রতিদিন সরগরম এই শহর। কিন্তু এই ব্যস্ততার মাঝেই বারবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠছে রাজধানী শহর। কখনো সংসদ ভবন, কখনো বাজারের ভিড়ে,
আবার কখনো কোনো সরকারি দপ্তরের পাশে হঠাৎ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। গত 2 দশকে একাধিকবার রক্ত ঝরেছে এই শহরের রাস্তায়। প্রশ্ন উঠছে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। দেশের রাজধানী দিল্লি, রাজনীতি, প্রশাসন আর মানুষের ভিড়ে প্রত্যেক দিন সরগরম এই শহর। কিন্তু এই ব্যস্ততার মাঝেই বারংবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছে রাজধানী। কখনো সংসদ ভবন, কখনো বাজারের ভিড়ে, আবার কখনো কোনো সরকারি দপ্তরের পাশে। হঠাৎই বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। গত 2 দশকে একাধিকবার রক্ত ঝরেছে এই শহরের রাস্তায়। প্রশ্ন উঠেছে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। 2001 সালে সংসদ ভবনের সামনে হামলার পর থেকেই শুরু হয় রাজধানীতে বিস্ফোরণের দীর্ঘ অধ্যায়। 13ই ডিসেম্বর 5 জন বন্দুকধারী স্বরাষ্ট্রমন্ত্রক ও সংসদের স্টিকার লাগানো গাড়িতে চড়ে সংসদ ভবনে ঢুকে পড়ে এবং এলো পাথারি গুলি চালায়। জঙ্গিদের গুলিতে একজন সাধারণ নাগরিক, 5 পুলিশকর্মী সহ 12 জনের মৃত্যু হয়। ভারত সরকার প্রাথমিকভাবে লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদকে এই ঘটনার জন্য দায়ী করে, যদিও লস্কর এই ঘটনায় দায় নিতে অস্বীকার করেছে। 2002 সালের শেষের দিকে 4 জনকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়। জানা যায় তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে হামলার সঙ্গে জড়িত ছিল। 2005 সালে 29 অক্টোবর দিল্লির সরোজিনীনগর, পাহাড়গঞ্জ এবং গোবিন্দপুরীর মতো বেশ কিছু জায়গায় একসঙ্গে একাধিক বোমা হামলা হয়। সেই ঘটনায় প্রাণ হারান অন্তত 60 জন। আহতের সংখ্যা ছিল 200-রও বেশি। ওই হামলার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার নাম উঠে আসে। তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম হামলার তীব্র নিন্দা করেছিলেন। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে পরে তাদের মুক্তি দেয় আদালত। এরপর 2008 সালে আবারও বিস্ফোরণ। 13ই সেপ্টেম্বর দিল্লির কানট প্লেস, গফর মার্কেট, কারোল বাগ শহরের একাধিক ব্যস্ত এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটে। সেই বছরই দিল্লির হাইকোর্টের সামনে বিস্ফোরণে মৃত্যু হয় বহু মানুষের। একের পর এক ঘটনায় নড়েচড়ে বসে কেন্দ্র ও রাজ্য সরকার। তারপর থেকেই দিল্লি পুলিশের বিশেষ সেল এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নজরদারি আরও কড়াকড়ি করে। তবুও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। চলতি বছরের 10ই নভেম্বর সন্ধে 5:52 নাগাদ হঠাৎই জোরালো শব্দে বিস্ফোরণ হয় লালকেল্লা চত্বরে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কিছু সন্দেহভাজন জঙ্গির গাড়িতে বিস্ফোরক ছিল। সেই সময় ভুলবশত সেগুলি ফেটে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর রাসায়নিক ও বিস্ফোরক তৈরির উপকরণ। এনআইএ ও দিল্লির পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের ধারণা এটি কোনো বড় নাশকতা পরিকল্পনার অংশ হতে পারে, যা হয়তো সময় মতো ফাঁস হয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে দিল্লির মতো ঘন বসতিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল শহরে নিরাপত্তার ব্যবস্থা দুর্বলতা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তবুও বারংবার ঘটে যাওয়া বিস্ফোরণ দেখিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদ ও অপরাধ চক্র এখনও রাজধানীর বুকে সক্রিয়। আজও অতীতের সেই ভয়াবহ দিনগুলো স্মৃতি ভুলতে পারেনি দিল্লি। প্রত্যেকটি বিস্ফোরণে শুধু প্রাণহানি নয়, মানুষের মনে গভীর অনিশ্চয়তার ছাপ রেখে গিয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোই এখন রাজধানীর সবচেয়ে বড় প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে ফের বিস্ফোরণের খবর। রাজধানীর মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের একটি দল। দিল্লিতে ফের বিস্ফোরণের খবর। রাজধানী মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গেছে সকাল 9:18 নাগাদ ফোন আসে তাদের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন হঠাৎ জোরালো শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। তবে ঘটনাস্থলে পৌঁছে কোনো বিস্ফোরণের চিহ্ন বা ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। বরং পুলিশ জানিয়েছে একটি ডিটিসি বাসের টায়ার ফেটে বিকট আওয়াজ হয়।
তাকেই অনেকে বিস্ফোরণ ভেবে ভুল করছেন। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরণের সূত্র পাওয়া যায়নি, ফলে বিস্ফোরণের তথ্য খারিজ করা হয়েছে। তদন্তকারীরা মনে করছে কোনো অজ্ঞাত ব্যক্তি হয়তো ভুয়ো ফোন কল করেছেন। সেই কল কোথা থেকে করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, এলাকায় এখন সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক, তবে সতর্ক হিসেবে আশেপাশের অঞ্চল তল্লাশি চালানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বোমা বিস্ফোরণের পরেই বিভিন্ন রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতেও শুরু হয়েছে বাড়তি সতর্কতা ও বাড়তি নজরদারি। দিল্লিতে বোমা বিস্ফোরণের পরেই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতেও বাড়তি সতর্কতা ও বাড়তি নজরদারি চলছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা। বৃহস্পতিবার অ্যাডিশনাল এসিপির সঙ্গে আরও পুলিশ আধিকারিকরা দীঘাতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে। যেমন দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার প্রথমেই তাদেরকে স্ক্যানিং করা হচ্ছে, সঙ্গে ব্যাগগুলোকেও স্ক্যানিং করে রেখে নেওয়া হচ্ছে। বিশেষ করে হোটেলগুলিতেও বাড়তি নজরদারি সতর্কতা জানানো হয়েছে। পর্যাপ্ত নথি এবং সিসিটিভি ক্যামেরা সবটাই নজরে রয়েছে পুলিশের, এবং সমুদ্র সৈকত এলাকা জুড়ে রয়েছে পুলিশের নজরদারি। কারণ এর আগে দীঘার হোটেলগুলিতে জঙ্গিদের আস্তানা ছিল, তাই ভিন্ন রাজ্যে নাশকতার কাণ্ড দেখে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চলছে নাকা চেকিং। এবার পর্যটন ক্ষেত্রগুলির ক্ষেত্রেও একই নজরদারি। হাই নিউজ নেটওয়ার্ক। ভুতুড়ে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের যেন কোনোভাবেই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বলা হয়েছে, বিএলওদের দায়িত্বে কোনো গলদ বরদাস্ত করবে না কমিশন। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার কাজ যেসব জায়গায় এক গতিতে হচ্ছে না, তা বুধবারই সামনে এসেছে। নির্বাচন কমিশন সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনো পর্যন্ত 88.8% এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে বাংলার হার সর্বোচ্চ, যদিও রাজ্যের প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও 75%-র নিচে। এই ইস্যুতে বুধবার রাতেই ইআরওদের সঙ্গে বৈঠক করে সিইও মনোজ আগরওয়াল এরপরই গুরুত্বপূর্ণ নির্দেশের কথা জানা গিয়েছে। ভুতুড়ে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের যে কোনোভাবে খসড়া ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হয়, এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের ইআরওদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেয় কমিশন। একই সঙ্গে বলা হয়েছে, বিএলওদের দায়িত্বে কোনো গলদ বরখাস্ত করা হবে না। প্রতিটি ফর্ম বিলি ও সংগ্রহের সময় তাদের নিশ্চিত করতে হবে কোনো যেন অস্বস্তিহীন বা অপ্রাসঙ্গিক নাম তালিকাভুক্ত না হয়। তথ্য ভুল বা অবহেলা ধরা পড়লে তার দায়িত্ব সরাসরি সংশ্লিষ্ট বিএলওকেই নিতে হবে, এমনটাই স্পষ্ট বার্তা মিলেছে কমিশনের তরফে। অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এনুমারেশন ফর্ম বিলির কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েই বুধবার রাতে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন সমস্ত নির্বাচনী নিবন্ধ আধিকারিকরা। কোথায় কত ফর্ম বিলি হয়েছে, কোথায় বিলম্ব বা সমস্যা হচ্ছে, তার বিস্তারিত পর্যালোচনা ছিল মূল আলোচ্য। ইতিমধ্যে জানা গেছে, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও 75%-র নিচে, সেগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশীপাড়া, রানাঘাট উত্তর পূর্ব, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, পানিহাটি, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুরের পূর্ব, পশ্চিম, সোনারপুরের দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর,
সিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি। এই বিধানসভাগুলিতে এখনও ফর্ম বিতরণ গাড়ি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে 4 ডিসেম্বরের মধ্যেই 100% ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যের কাজ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। আসছে আবহাওয়ার খবরের দিকে। রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে এবং রাতের দিকে শীতল হাওয়ায় একেবারে জুমুথুমু অবস্থা। আগামী কয়েকদিনে রাজ্যে তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি নেমে যেতে পারে। রাজ্য জুড়ে শীতের আমেজ যে শুরু হয়েছে তাতে সন্দেহ নেই। এখনো কনকনে ঠান্ডা পড়েনি ঠিকই, কিন্তু ভোর এবং রাতে শীতল হাওয়ায় জুবুথুবু হওয়ার অবস্থা। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঠান্ডার দাপট আরও বাড়বে। নভেম্বরের মাঝামাঝি থেকেই শীত নতুন ইনিংস খেলতে শুরু করেছে। কলকাতায় ইতিমধ্যেই শীতের ছোঁয়া স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের পারদ এখনও কালিম্পংয়ের থেকেও নিচে। বুধবার গভীর রাতে কালিম্পংয়ে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে 14.2 ডিগ্রিতে। পুরুলিয়ায় রেকর্ড হয়েছে 15 ডিগ্রি, বাঁকুড়ায় 15.1 এবং কল্যাণীতে 15.5 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা শুকনো হাওয়া, যেটি দক্ষিণবঙ্গে এনে দিচ্ছে শীতের ইঙ্গিত। উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরনও আলাদা। তথ্য বলছে কলকাতায় বর্তমানে পারদ 20 ডিগ্রির নিচে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কুয়াশা বেড়ে যাবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রির মধ্যে নেমে এসেছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশ বাড়ছে। আগামী 5 দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে নভেম্বরেই পারদ এমনভাবে নামা দেখে আবহাওয়াবিদদের মত, এবছর শীত এসেছে আগেভাগেই এবং আগের বছরের তুলনায় বেশি প্রবল হতে পারে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, তখন আরও কমবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় জমে উঠবে শীতের আমেজ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।